এখনই যে মানুষজন চলে গেল বিজেপির ঝান্ডা ধরে এবং চিৎকার করতে করতে, এদের বংশ পরম্পরা আমি চিনি। এদের কাছ থেকে আক্রান্ত হয়েই আমার নবজন্ম। তখনও দেখেছি 2080 সালে যখন আমার বাবার জায়গাতে দখল দেওয়া হয়, এদেরই বংশ পরম্পরা ছিল। তখন তাদেরকে লালায়িত করা হয়েছিল যে জমি তোমাদেরকে পাইয়ে দেওয়া হবে, শুধু একটা জিনিস দেওয়া হয়নি, যেটা হচ্ছে শিক্ষা। যে শিক্ষার নাগাল থেকে পরম্পরা কংগ্রেস এবং সিপিএম সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছিল। তার ফলে যে উচ্ছৃঙ্খল সভ্যতার জন্ম হয়েছিল, যারা শুধু বারবার চেষ্টা করেছে কিছু কাজ না করে পাওয়ার জন্য কতটা পাওয়া যায়, যার ফলে এই নবপ্রজন্মের উত্থান। আমরা দেখেছিলাম এখানে দাঁড়িয়ে যে মুষ্টিমেয় জনতা এখনই ঝান্ডা নিয়ে চলে গেল। তারা কিছুদিন আগে রাতের অন্ধকারে পশুপতির হাত দিয়েই আমাদের সম্মুখে তৃণমূলের ঝান্ডা নিয়েছিল। তাদের দুঃখ ছিল সিপিএম তাদেরকে কোনো কিছু দেয়নি, আর পশুপতির মতো মানুষ, দয়ার শরীর, এক হাত থেকে সমস্ত কিছু পাইয়ে দিয়েছে। এবং সেই গৌতমের কথা ধরেই বলি যে আর তো কিছু পাওয়ার নেই, তাই তারা আবার নতুন পাখি খুঁজছে। কিন্তু এদের জানা প্রয়োজন, কোনো কিছু পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয়, সে যোগ্যতার মাপকাঠি হচ্ছে শিক্ষা। গৌরদাকে যদি মাইক দেওয়া হয় তাহলে 2 ঘন্টা আমরা কথা বলতে পারবো না, এমন একজন মানুষ। তো এরকম মানুষকে আমি সম্মান জানিয়ে কথাগুলো বলছি। আচ্ছা, 34 বছর সিপিএম এসেছে, তার আগে তো ছিল কংগ্রেস। তখন কংগ্রেসের আমলে কতজন মানুষ গ্রাজুয়েট হয়েছে? আমার মাইক প্রচারের মধ্যে দিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে, আমি জানি মাইকটা ভালো নেই, শোনা যাচ্ছে না, বেশি দূর শোনা যাচ্ছে না, এটা আমার দুঃখ হচ্ছে। কারণ 30 বছর যখন কংগ্রেস ছিল, তখনকার দিনে যে দুর্নীতি ছিল না সেটাকে প্রমাণ করতে পেরেছে। তখন যারা চাকরি পেয়েছে, সে টাকা দিয়ে চাকরি পেয়েছে, সে প্রমাণ আমার কাছে আছে। তাই বলে আমি জোর গলায় কথাগুলো বলছি। বামফ্রন্টের আমলে যে মুষ্টিমেয় চাকরি হয়েছে, চাকরিটা হবে কি করে? আমি যে কথাটা বলছিলাম, উচ্চ মাধ্যমিক স্কুল করেছি আমাদের পাথরপ্রতিমা ব্লকে, 2 বছরের বিদ্যাপীঠ, অনেক পরে আনন্দলাল, দক্ষিণ কাশীনগর একটা স্কুল এবং আমাদের প্রধানমন্ত্রীর একটা স্কুল। মুখ্যমন্ত্রী প্রথমে চেয়েছিলেন শিক্ষার বিকাশ হোক, না হলে এই সিপিএমের আমার যারা মুখ্য রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে না তাদের দৌড় কতটা হতে পারে, শুধুমাত্র ভিক্ষাবৃত্তি তারা কিছু হবে না। তাহলে বলুন, যারা আজকে বলছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পরে শিক্ষাটাকে শেষ করে দিল, আপনাদেরকে তথ্য আমি চাইছি কতগুলো স্কুল উচ্চ মাধ্যমিক ছিল। আজকে যদি উচ্চ মাধ্যমিক আঙ্গিনায় না আসতো, তাহলে আপনার আমার বাড়ির মেয়েরা কি 18 বছর পর্যন্ত বাড়িতে থাকতো? আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। আপাতত স্কুল আঙ্গিনায় তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা সমাজকে জানতে পেরেছে। 34 বছরের সিপিএম তাদের যে প্রধান হাতিয়ার ছিল, জোরদার জমিদারদের জমি কেড়ে নিয়ে দরিদ্র মানুষদেরকে দান করা, সেটা কতটুকু দিতে পারবে মানুষকে 30 বছর ধরে ধোকা? তারপরে কি হলো? সে জমি তো নেই। এবার তিল তিল করে যারা একটু একটু করে জমি নিয়েছে, কিনেছে, তাই পরিশ্রম করে তাদের উপরে হামলা শুরু হলো। আপনারা জানেন, আজকে পশুপতি এখানে আছে, গৌরদা হয়তো ভালো করে চেনেন না আমাকে। আমি কৃষক বাড়ি থেকে উঠে এসেছি। আমার একজনও মানুষ বলতে পারবে না টিএমসির ছাত্র ছায়া আমি এসেছি কোনো কিছু পাওয়ার জন্য। আমি কখনো মাইক প্রচারে আসিনি, কিন্তু মানুষের এই যে মনুষ্যত্বের মারণ, আজকে যে আমার অসিত ভাই এখানে আমার ভিডিও করছে, ওরাও সকলে সিপিএম করত। কারণ এভাবেই বোঝানো হয়েছিল, ছিনিয়ে নাও, ভিডিও দাও। কয়জন মানুষকে দিয়েছিল? তারপরে আমাদের যে জায়গা জমির উপরে হামলা হয়েছিল, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, তাদেরকে বোঝানো হয়েছে এরাই জোরদার জমিদার, এদের জায়গা ছিনিয়ে নাও। অবাক হয়ে যাই, তখন আমরা শৈশব, তখন এই সিপিএম কে প্রতিরোধ করার মতো ক্ষমতা তখনকার কংগ্রেসের ছিল না। 80 সালে যখন সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হলো রাখাল নায়কের জায়গা ছিনিয়ে তোমাদের বিলি বন্দোবস্ত করে দেবো, হাজার হাজার মানুষ তখন সেখানে চলে এলো শুধু চাওয়া পাওয়ার বিনিময়ে। আজকে যে মানুষটি গত হয়েছেন
মিস্টার জানা, স্বর্গীয় মিস্টার জানা, আমি প্রকাশ্য নাম ধরিতে কষ্ট পাচ্ছি, কারণ সরকারকে তিনি দুঃখ পাবেন। প্রতিদিন সকালে একটা লাঠি নিয়ে খালি মাপ করতো কাকে কোনটা দেবে। তখন তো আমাদের মধ্যে এতটা সাহস আসেনি, আমরা অবাক হয়ে যেতাম, বাবা তাহলে কি আমাদেরকে ভূমি ছাড়া হতে হবে? যে মানুষজন, আমার বাবা আমার মা এত কষ্ট করে তিল তিল করে জায়গা করেছিল কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে, কখনো একটা সময় কারোর সঙ্গে দুর্ব্যবহার করেনি। কয়েক হাজার মানুষ নিয়ে এসে হামলা করা হয়েছিল আমার জায়গার উপরে, কারণ সিপিএমের সেই নীতি তোমাদেরকে পাইয়ে দেব। আজকে যারা বিজেপির ঝান্ডা ধরছে, ম্যাক্সিমাম তো ছিল সেই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের পরিবার ছিল, বাবা মা ছিলেন। তোমাদের মোহভঙ্গ হয়ে গেল। তোমরা এখন ভাবছো টিএমসিতে যা পাওয়ার পেয়েছি, এবার চাকরিটা পেলাম না। একটু বোঝো, চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতার প্রয়োজন হয়? তোমরা প্রশ্ন করেছিলে কেন হরিপদ সামন্তর ছেলে চাকরি পেয়েছিল, কেন তার স্ত্রী এখানে চাকরি পেয়েছিল, এখানে এসএসকে হয়েছিল, একটা মানুষ পরিবারের মেয়ে ছিল না তাকে চাকরি দেওয়ার মতো? তোমরা কেউ মুখ খোলনি, কারণ তোমাদের মধ্যে শিক্ষা ছিল না। শিক্ষা আনে বিপ্লব, বিপ্লব আনে চেতনা। তাই তখনকার সরকার ঠিক করেছিল বেশি শিখতে যাওয়া দেবে না, কারণ শিখলেই ওদের মুখ ফুটবে। আজকে বলুন তো, আজকে যে সিপিএম এর বন্ধুরা বলছেন, যে কংগ্রেসের বন্ধুরা বলছেন যে টিএমসি আসার ফলে চাকরির বাজার শেষ হয়ে গেল, আপনারা কতজনকে চাকরি দিয়েছেন? আমার ছোট কাকা গোপাল নায়ক, 80 বছর বয়স, 60 সাল কি 65 সালে মাধ্যমিক পাস করেছে, সারা জীবন একটা কল পেয়েছিল। আপনারা কি চাকরির ব্যবস্থা করেছেন? আমাদের পাশের বাড়ি প্রতাপ মাইতি, এত ব্রিলিয়ান্ট ছেলে এখানে ছিল না, সে তো সায়েন্স গ্রাজুয়েট, তার বাবা মা তো জায়গা বিক্রি করে পড়িয়েছে, সারা জীবন সে একটা কল পেয়েছে। আজকে আপনারা শুধু বলছেন টিএমসি শেষ করে দিল। আপনারা শিক্ষার আঙিনায় না আনার জন্য এত কুৎসারা পাচ্ছেন। আচ্ছা বলুন, আপনাদের সময় শিশু মৃত্যু হার কত ছিল? আমি যে পাড়ায় আছি, প্রতিনিয়ত দেখতাম বাচ্চা বাচ্চা শিশুগুলো মারা যাচ্ছে, কয়েকজন মানুষ নদী ধারে গাড়তে যাচ্ছে, সে দৃশ্য আমরা ভুলিনি। তাহলে বলুন, আজকে মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্পগুলো নিয়ে এসেছে, আর যারা উপভোক্তা তারা আপনারা কোথাও বলছেন না। সত্যি, আরে প্রকাশ্যে না বলুন, মনে মনে বলুন না, এটা আছে বলেই আমরা বেঁচে যাচ্ছি। আমি তো বারবার বলেছি, আমার নিজের ভাই আমার বিরুদ্ধে ছিল, প্রশান্ত নায়ক। আজকে বলুন, সে ছেলেটি চলে যাওয়ার পরে তার গোটা পরিবারকে আমার তো মমতা ব্যানার্জি উদ্ধার করে দিচ্ছেন। তার ছেলেদের পড়ার খরচ, সে মারা যাওয়ার পর তার ঘরের জন্য 2 লক্ষ টাকা, তার স্ত্রীর বিধবা ভাতা, তার মার বার্ধক্য ভাতা, তার ছেলেদের পড়ার স্টাইপেন্ড, তার বোনের প্রতিবন্ধী ভাতা, এগুলোকে দেখে আপনারা শিখছেন না? আজকে আমি বলেছিলাম এর আগেও, আমাদেরই গ্রামে সিপিএম এর সঙ্গে সংশ্লিষ্ট একটি ছেলে মারা গেল, তার জন্য কেউ চেষ্টা করলো না, বললো না এরকম প্রকল্প হবে না, কারণ তারা জানতে দিল না সত্যি এই প্রকল্পে সাধারণ মানুষদের কত উপকার হয়। কিন্তু একজনকে বলুন না, কি কংগ্রেস কি সিপিএম, তারা স্বেচ্ছায় বলে দিচ্ছে আমরা এই প্রকল্প নেব না, এই প্রকল্প মানুষের ক্ষতি করে। এগুলো কি জনদরদী প্রকল্প নয়? মানুষ বারবার সব ভুল বোঝাচ্ছেন। আজকে যারা যাচ্ছেন বিজেপিতে, আমি অবাক হয়ে গেছিলাম যে কয়েকটি ছেলে যাচ্ছে। আমাদের দলে আসার পরে আমরা কন্যাশ্রী করে দিয়েছি, তার মেয়ে 18,000 টাকা পেয়েছে, 25,000 টাকা পেয়েছে। আবার 2 দিন পরে হয়তো রূপশ্রী পেয়ে যাবে, ঘর করে দিল। একবার তার লজ্জা লাগলো না, এই পশুপতিটা এই সুপতিটা আমাদের করে দিল। কি তোমাদের মোহ দেখাচ্ছে ভাই? তোমাদের কি আছে? 100 বছর পরেও তোমাদেরকে কি দিতে পারবে? তোমরা কি পড়াশোনা করছো, যোগ্যতা অর্জন করেছো? সুতরাং বন্ধুগণ যারা আছেন মাইক প্রচারের মধ্যে দিয়ে শুনছেন, আজকে কেন আমাকে গলা উঁচু করতে হয়েছে আবার বলছি, একটা দেখান যে হ্যাঁ টিএমসির থেকে আমি এই সুযোগ সুবিধা নিয়েছি, আমার ফ্যামিলি সুযোগ সুবিধা নিয়েছি, কিন্তু অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছিলাম তার মধ্য দিয়েও আপন গতিতে আমরা বেঁচে এসেছি। আজকে শুধু স্বপ্ন দেখবেন না, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি মানুষ করতে হয়, যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুযোগ সুবিধা নিতে হয়, আপনাদের আর এলআইসি এজেন্টের পিছনে চড়তে হবে না। আপনার তৃণমূল কংগ্রেসের আঙিনায় আসুন। এলআইসি এজেন্টদেরকে আপনার টাকা দিতে হয়, ধোকা অনেক সময় খান, কিন্তু টিএমসির যে এই প্রকল্পগুলো আছে একটা মানুষকে ধোকা দেয় না। আর যারা সিপিএম জামানায় আমরা ছিলাম, একটা সার্টিফিকেটের জন্য কতবার ছুটতে হতো নেতা মন্ত্রীদের কাছে। মুখ্যমন্ত্রীর প্রকল্পের সঙ্গে আপনাদের প্রকল্পে কি পার্থক্য ছিল? একটা করে প্রকল্প বলুন, শুধুমাত্র দল কেন্দ্রিক সমস্ত মানুষজন সেই প্রকল্প পাচ্ছে। আজকে সিপিএম এর সময় যখন মিছিল হতো, মিটিং হতো, সমস্ত মানুষদের জোর করে বলা হতো আসতে হবে, না হলে তোমার অনেক কিছু বন্ধ করে দেবো। তৃণমূল সরকার কখনো বলেছে
যে আপনাদের মিটিং এ না এলে বন্ধ করে দেবো, কখনো বলেছে যে আপনি সিপিএম করেন আপনাকে বইতে দেবো না। একবার ভাবনা চিন্তা করে দেখুন, কংগ্রেস সিপিএম তখন যে সমস্ত প্রকল্প করেছিল স্বল্প মানুষদের পাওয়া হতো, সমস্ত মানুষদেরকে দিত না। কিন্তু তৃণমূল কংগ্রেস যে সিস্টেম গুলো করেছে, প্রত্যেকটা বিভক্তের কাছে যাওয়ার জন্য সবচেয়ে বেশি নিপীড়িত হচ্ছে আমি এইচএম হিসেবে। যদি কন্যাশ্রী একজন না পায় আমাকে শোকজ করা হয়, যদি সবুজ সাথী একজন না পায় আমাকে শোকজ করা হয়, যদি কোনো জুতো না পায় আমাকে শোকজ করা হয়। কারণ মুখ্যমন্ত্রীর একটাই কথা, প্রকল্প কোন দলীয় নয়, সমস্ত মানুষদের। আগাম গত দিনগুলোতে আপনাদের যারা নেতা ছিলেন বারবার তাদের পিছনে ছুটতে হতো, আপনারা একটার পর এক কেস লাগিয়ে রেখেছেন। আমার বলতে কষ্ট হয়, আমি কোনো মানুষকে আঘাত দিতে চাই না। আমার পাশের বাড়ি, তাকে ইন্ধন দেওয়া হয়েছিল একটা সাধারণ সীমা নিয়ে, কেসের আঙিনায় চলে যাও। আচ্ছা, আজকে তো আমি তৃণমূল ক্ষমতায় এসেছি, আমি কি একবারই পার্টিকে বলেছি চলো আমার সঙ্গে সাহায্য করো, কারণ আমার মধ্যে মানবিকতা আছে? যেখানে মানুষের কোনো ডকুমেন্টস নেই, কোনো ডকুমেন্টস নেই, তাদেরকে ইন্ধন দিয়েছেন, কেস করতে হবে, হাজার হাজার মানুষকে শেষ করে দিয়েছেন। শুধু সম্মান রক্ষার জন্য আমরা কেস করেছি, কিন্তু এখন আমি কেসকে চালাইনি মানবিকতার প্রশ্নে। তাহলে বন্ধুগণ, যারা সিপিএম করেছিলেন এখন বুঝতে পারছেন যে সত্যি আমরা নেতার দ্বারা ভুলভাবে প্রয়োজিত হয়েছি। বলুন না, আমি স্বর্গীয় মানুষের কষ্ট দিতে চাই না। যারা নেতা ছিলেন, দুর্গাজুড়িতে যে মাস্টারমশাইকে নিয়োগ করা হয়েছিল, কোন আঙিনায় নিয়োগ করা হয়েছিল, কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়েছিল, কত দুর্নীতি হয়েছিল সেখানে? দুর্নীতি কখন হয়নি? কংগ্রেস জামানায় দুর্নীতি হয়েছে, সিপিএম এর জামানা হয়েছে। তার রেস ধরে আপনারাই যখন বাধ্য করেছেন এসএসসি করার জন্য, এসএসসিতে শুধুমাত্র বাক্স বদল হয়েছে, তখনও এজেন্ট মারফত নিয়োগ হয়েছে, আমরা সকলেই জানি। শুধুমাত্র ডকুমেন্টস নেই, কারণ সিপিএম সরকার যদি বসে তখন কম্পিউটার শিক্ষাকে বাধা দিয়েছিলেন। কম্পিউটার যখন সারা বিশ্বে চলে এসেছিল, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য গ্রহণ করেছিল 80 সালে, যদি বসে তখন কম্পিউটার শিক্ষা নেননি, কারণ তিনি বলেছিলেন কম্পিউটার শিক্ষা হলে আমাদের কর্মসংস্থান কমে যাবে। কেন? আপনি এত কর্মসংস্থান করেছিলেন, চারদিকে কম্পিউটারের কর্মসংস্থান হারিয়ে যাবে, তাহলে কতগুলো সুযোগ দিয়েছিলেন। তারপরে আপনি বাধ্য হয়েছিলেন নয় দশকে আবার ফিরিয়ে আনতে। জ্যোতিবাবু তো ইংরেজি শিক্ষা বন্ধ করে দিয়েছিলেন সাধারণ মানুষকে বোকা করার জন্য, কারণ তিনি বলেছিলেন ইংরেজি শিক্ষা হলে ছাত্রছাত্রীর চাপ পড়ে যাবে। আপনি নিজের না, আপনি কে বাইরে পড়েছিলেন? আমরা কি সমস্ত ভুলে গেছি? তাহলে বলুন, এক এক করে সিপিএম সরকার তখন নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন। সেই ইংরেজি তার আমলায় ফিরিয়ে এসেছিলেন এবং কম্পিউটার শিক্ষা তার জামানাতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু শুধুমাত্র একটাই সমস্যা ছিল, যে দুর্নীতিগুলো সিপিএমের সময় হয়েছিল তার ডকুমেন্টেশন ছিল না। কারণ তখনকার সিস্টেমেটিক ভাবে করা হতো, ফ্রড করা হতো, বেতন বেড়েছিল। তখন চাকরি নিয়োগ কারা করতো? কমিটিতে কারা ছিল? তারা 4 পাস 5 পাস, তারাই বিচার করতো আমাদের মাস্টারমশাইদেরকে। আমাদেরকে কি নির্যাতন করা হয়েছে! আজ মাইক প্রচার যতটা যাচ্ছে আপনার শুনে দেখুন। 95 সাল 94 সালে আমাদের দুর্গাচুরিতে দেখান একটি ছেলে ইংরেজি অনার্স পাস করেছিল। আজকে ইংরেজি অনার্স পাস করার পরেও আমাকে টাকা দিয়ে চাকরি করতে হয়েছিল। কেন? 80 সালে আমার দিদি এই গ্রাম থেকে কেন দুর্গাচুরি থেকে প্রথম মহিলা হিসেবে বিএসসি পাস করেছিল, তাকেও টাকা দিয়ে চাকরি ঢুকে হয়েছিল। কেন? তবু আপনারা বলছেন আপনাদের সময় দুর্নীতি ছিল না। দুর্নীতি প্রথম কংগ্রেস 30 বছর, তারপর সিপিএম 34 বছর এমন মজ্জায় ঢুকেছিলেন যে আপনারাই বাধ্য হয়েছিল এসএসসি করতে, কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু দুর্নীতিকে আপনারা বাড়তে পারেননি। তখনও এজেন্ট মারফত কাকদ্বীপের স্বপনপুরের মাধ্যমে বহু ছেলে এসএসসিতে চাকরি করেছে, কিন্তু তার একটা তো লিমিটেশন থাকা দরকার। আজকে 2016 সালে যারা চাকরি হারিয়েছে, আপনারাই বলুন না, 16 সালে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে একজনও ছিল না যে একবারে পরিষ্কার। আমাদের পাড়ার তো আছে মাধুর্য মন্ডল, আপনারা সকলেই জানেন, তার কি জায়গা বিক্রি করে টাকা দেওয়ার সমস্যা ছিল, সে চাকরি পেয়েছিল, কেন তাকে আজকে চাকরি হারাতে হলো? তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, আজকে অভিজিৎ গাঙ্গুলি, আপনারা সমস্যা হলে কেন বলেছিলেন সমস্ত প্যানেলকে বন্ধ করবো, নষ্ট করে দেবো? আপনাদের মধ্যে মানবিকতা ছিল না? যে ছেলেটি কায়িক পরিশ্রম করে বাবা মার জায়গা বিক্রি করে আজকে চাকরি পেয়েছে, সেই ছেলেটি কেন শাস্তি পাবে? মমতা ব্যানার্জি কি বলেছিলেন? যে 10টা যোগ্য মানুষ শাস্তি পাক, অসুবিধা নেই, একটা যোগ্য ছেলে যেন শাস্তি না পায়। কিন্তু কি করলেন? আপনারা প্ল্যান করে বললেন ঢাক সহ ঢাকিকে বিসর্জন দেব। সেই সমস্যারে বিজেপি এবং সিপিএম উঠে পড়ে লাগলেন। আজ পর্যন্ত একজন মানুষ লড়াই করেছে তাদের জন্য, মমতা ব্যানার্জি। তিনি এখনো তাদেরকে বেতন দিয়ে যাচ্ছেন, এখনো পরীক্ষা চলছে। যারা চলে গেছে 16 সালে বিতাড়িত হয়েছে, তারাই বারবার বলছে যদি আমাদেরকে সহানুভূতি দেখায়, একমাত্র এই মমতা ব্যানার্জি দেখিয়েছে। যাদেরকে ইচ্ছা করে আপনারা ভাবছেন এই 16 সালের চাকরি হারাদের মানুষকে নিয়েই হয়তো আপনারা পূর্ববর্তী পাস করবেন, সবগুলো অলিক কল্পনায় আছেন। বিচারটা একবার দেখুন, যেখানে প্রাইমারির ছেলেদেরকে
32,000-কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হলো, আর সেখানে উচ্চ মাধ্যমিকের কি ভুল এমন করেছিল তাদেরকে আজকে সাফার করতে হচ্ছে। মানুষজন তার বিচার করবে। যারা গ্রামবাসী আছেন, আমি সুব্রত নায়ক বলছি, আমি আবারও বলছি, একটা প্রমাণ দেখান তৃণমূল কংগ্রেসের মাইক ধরে আমি কোনো উপভোক্তা হয়েছি, কোনো কিছু পেয়েছি, তবুও মানুষের এই যে নির্মম ব্যবহার, মানুষের মনুষ্যত্বের মরণ, যে ছেলেগুলোকে ঘর পাইয়ে দিল, বাচ্চাবেলা থেকে সমস্ত কিছু ব্যবস্থা পাইয়ে দিল, আজকে তোমরা আমাদের সামনে নিয়ে যাচ্ছ এবং অসম্মানসূচক আচরণ করছো, এতে ভগবানও তোমাদেরকে ক্ষমা করবে না। যাই হোক, আমার কথা যে সমীর বাবু দীর্ঘ 7টা ইলেকশনে লড়াই করছেন, তিনি হেরেও কখনো পিছিয়ে যাননি, 3বার জয়লাভ করেছেন, চতুর্থবারের প্রত্যাশায় আছি। আমরা যারা পাথর প্রতিবার মানুষ, আমরা স্বপ্ন দেখতেই পারি, হয়তো আগামী দিনে তিনি জয়লাভ করলে হয়তো মন্ত্রিত্ব পেতে পারেন। সেই নতুন স্বপ্ন সফল হবে যদি আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করেন। সেই স্বপ্ন দেখছি। সবাই ভালো থাকুন। নমস্কার।